সম্রাটের স্কুলে খোঁজ নিতেই সম্রাটের আসল রূপ জেনে গেল শ্রীনিবাস বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠি ক্ষুধায় ঘুমাতে পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল আর বলে, মা আমার তো খুব ক্ষুধা পেয়েছে, কি করব, ঘুমও তো আসছে না। এই বলে মিঠি আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসে। ওইদিকে পল্লবী ঘুমের মধ্যেই মিঠি বলে চিৎকার করে ওঠে। তখন ঝিনুক বলে, কি হয়েছে দিদি, কি হয়েছে? তখন পল্লবী বলে, মিঠি, মিঠি ঠিক আছে তো? ও পেট ভরে খেয়েছে তো? তখন ঝিনুক বলে, দেখ দিদি, ও ওর পরিবারের কাছে আছে, তুই না ওর জন্য এত ভাবিস না, ও ঠিক ভালো আছে। তখন পল্লবী বলে, না রে, আমার মনে হচ্ছে মিঠি ভালো নেই, মিঠির জন্য না আমার খুব চিন্তা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তখন ঝিনুক বলে, দেখ দিদি, মিঠির জন্য তুই এত ভাবিস না, মিঠি ঠিক আছে, তুই এত ভাবিস না, নিশ্চিন্তে একটু ঘুমো, দেখবি ঠিক হয়ে যাবে। তারপরে এই বলেই ঝিনুক পল্লবীকে বোঝাতে থাকে। ওইদিকে মিঠি চুপি ওর পিসির ঘরে যায়। তারপরে পিসির ফোনটা নিয়ে লুকিয়ে পড়ে। তখনই সানি উঠে দেখতে থাকে আর বলে, মনে হলো না যে মিঠি উঠে গেছে, মনে হলো। তারপরে সানি উঠলেই সানির বউ সানিকে বলে, কি হলো, তুমি আবার উঠে গেলে কেন? তখন সানি বলে, না এমনি। তারপর সানি আবারও গিয়ে শুয়ে পড়ে। তখনই মিঠি ফোনটা নিয়ে পল্লবীকে ভয়েস দিতে থাকে। ওইদিকে ঝিনুক আবার পল্লবীকে নিয়ে শুয়ে দেয় আর বলে, দিদি এবার একটু ঘুমো, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে এদিকে মিঠি ফোন থেকে ভয়েস দেয় আর বলে, মা আমাকে এখান থেকে তাড়াতাড়ি তুমি নিয়ে যাও, ওরা আমার উপর খুব অত্যাচার করছে, আমাকে ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না। এই বলেই মিঠি আবারও চুপি সেই রুম থেকে বেরিয়ে যায়। তারপরে পল্লবীর কাছে মেসেজটা গেলেই পল্লবী যখন এই ভয়েসটা শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে, মিঠি, চিৎকার করতে থাকলেই তখনই ঝিনুক ওঠে আর বলে, দিদি কি হয়েছে? তখনই পল্লবী বলে, আমি বললাম না, আমার মিঠি ভালো নেই রে, আমার মিঠি ভালো নেই, ওরা ওকে অত্যাচার করছে, খেতে পর্যন্ত দিচ্ছে না, মেয়েটা খুব ক্ষুধায় কষ্ট পাচ্ছে। তখন ঝিনুক বলে, দেখ দিদি, ওরা তোর পরিবার, ওর উপর কেন অত্যাচার করবে সেটাই তো বুঝতে পারছি না। তখন পল্লবী বলে, আমি জানি না, আমি এখনই মিঠির কাছে যাব, আমি মিঠির সঙ্গে কথা বলবো। তখন ঝিনুক বলে, দিদি অনেক রাত হয়ে গেছে, এখন তুই কি করে যাবি, তুই সকালবেলা যাস। তখন পল্লবী বলে, না, আমি এখনই যাব, মিঠির জন্য খাবার নিয়ে যেতে হবে। এই বলেই পল্লবী ফ্রিজ থেকে খাবার বের করতে থাকে। তখনই সেখানে কমলা দেবী চলে আসে আর এসে বলে, কিরে ঝিনুক, পল্লবী, তোর ঘুমাসনি? তখন পল্লবী বলে, মা আমি মিঠির কাছে যাব, মিঠি আমাকে মেসেজ দিয়েছে, ও খুব কষ্টে আছে মা, ওকে ওরা খেতে পর্যন্ত দেয় না, ওর উপর অত্যাচার করছে। তখনই দেখা যাবে পল্লবীর বাবাও চলে আসে। তারপরে পল্লবীর মা বলে, দেখ মা, 12টার বেশি বেজে গেছে, তুই এত রাতে কি করে যাবি বল, তুই বরং কাল সকালে যাস। তখন পল্লবী বলে, না মা, আমি কালকে সকালের জন্য অপেক্ষা করতে পারবো না, মিঠির জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সাগরের মাকে আমি মৃত্যু সজ্জার কথা দিয়েছি, মিঠিকে আমি দেখে রাখবো, সারা জীবন দেখে রাখবো, আমার মিঠির জন্য খারাপ লাগছে মা, তুমি একটা কথা বলো তো, তুমি তো আমার মা, আমি যদি না খেয়ে থাকতাম তোমার ঘুম আসতো? আসতো বলো? তখনই কমলা দেবী কি বলবে কিছু বুঝতে পারে না। তারপর দেখা যাবে পল্লবী খাবার নিতে থাকে আর ওইদিকে কমলা দেবী শ্রীনিবাস বাবুকে বলে, তুমি না মেয়েটার সঙ্গে যাও, এত রাত করে মেয়েটা একা একা কি করে যাবে, তুমি যাও সঙ্গে করে। তখনই শ্রীনিবাস বাবু বলে, পল্লবী মা, তোকে একটা কথা বলি, তুই না সকালে যাস। তখন পল্লবী বলে, প্লিজ বাবা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমাকে এভাবে বলো না বাবা, আমি এখনই যাব, আমি এখনই মিঠিকে গিয়ে নিজের হাতে খাইয়ে আসবো। তখনই কমলা দেবী বলে, যাও না, মেয়েটা যদি মিঠির সঙ্গে দেখা করে একটু শান্তি পায়, তুমি নিয়ে যাও, তারপরে দেখা যাবে। পল্লবীর বাবা বলে, ঠিক আছে চল। এই বলে পল্লবীকে নিয়ে মিঠিদের বাড়িতে যায়। ওইদিকে মিঠি ড্রয়িং রুমে বসে বসে চিৎকার করে কাঁদতে থাকে, মা মা বলে। তারপরেই পল্লবী আর পল্লবীর বাবা মিঠিদের বাড়িতে যায়। তখন গার্ডরা বলে, আরে আরে, এত রাতে আপনারা কারা, আপনারা এখানে এসেছেন কেন? তখনই পল্লবীর বাবা বলে, প্লিজ গেটটা একটু খুলে দিন না, আমরা একটু ভিতরে যাব, মিঠির সঙ্গে দেখা করব। তখন গার্ড বলে, পাগল হয়ে গেছেন, কটা বাজে দেখেছেন, আপনাদের জন্য আমাদের চাকরি থাকবে না, আমরা দরজা খুলতে পারবো না। তখনই পল্লবী দেয়ালের ওপাশে মিঠিকে দেখতে পায়, বলে, মিঠি মা, এই যে তোমার মাম্মা এসেছে, তুমি দেখো না, এদিকে তাকাও। কিন্তু মিঠি কাঁদতে থাকে, দেখে না। তখন পল্লবী বলে, প্লিজ দাদা, আপনি একটু গেটটা খুলে দিন না। তখনই সানি বেরিয়ে আসে, এসে বলে, কি হয়েছে, কারা এখানে? তখন পল্লবী অনেক অনুরোধ করে সানিকে যাতে মিঠির সঙ্গে একটু দেখা করতে দেয়। ওদিকে শ্রীনিবাস বাবু অনেক অনুরোধ করে। তখন সানি বলে, গেটটা খোলো। গেটটা খোলার পরে সানি বলে, খাবারটা দেখি। তখন খাবারটা নিয়ে খাবারটা ফেলে দেয়।
তখনই পল্লবীর বাবা বলে, আমার মেয়ে কত শখ করে মিঠির জন্য খাবারটা নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে এসেছিল। তখনই সানি বলে, এসব খাবার না আমাদের বাড়িতে কাজের লোকরাও খায় না, তাই এইভাবে এখানে আসার কথা জীবনে ভাববেন না। এই বাড়িতে আপনাদের কোনো জায়গা নেই, বুঝতে পেরেছেন? মিঠি আপনাদের কে হয়? কেউ হয় না। মিঠি আমাদের বাড়ির মেয়ে, তাই আমরা মিঠিকে খেয়াল রাখতে পারি ভালো মতো, বুঝতে পেরেছেন? তখনই দেখা যাবে পল্লবীকে অনেক খারাপ কথা বলে সানি। তখনই পল্লবীর বাবা বলে, প্লিজ তুমি এইভাবে আমার মেয়েকে অপমান করতে পারো না, তুমি আমার মেয়ের সঙ্গে এইভাবে কথা বলবে না। তখন সানি বলে, বেশ। এই বলে শ্রীনিবাস বাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তাহলে আপনার সঙ্গে বললাম, আর কোনোদিনও যেন এই বাড়ির ত্রিসীমানা আপনাদের না দেখতে পাই। তারপরে গার্ডদের বলে, শোনো, তোমাদের চাকরি খেয়ে নেবো যদি এই দুজনকে আর কোনোদিন এখানে দেখি। এই বলেই দরজা লাগিয়ে দিয়ে চলে যায় সানি। তখনই দেখা যাবে পল্লবী বলে, কিন্তু বাবা, মিঠি? তখনই শ্রীনিবাস বাবু বলে, মারে এবার মেনে নে, মিঠি তোর মেয়ে নয়, মিঠি এই বাড়ির মেয়ে, তাই মিঠির কথা তুই ভুলে যা। তখনই পল্লবী এভাবে সানির অপমানের কথা ভেবেই আবার শ্রীনিবাস বাবুকে নিয়ে চলে যায়। তারপর সকালবেলায় দেখা যাবে ঝিনুকের দুই দাদা মিলে অফিসের সামনে গিয়ে খোঁজ নিতে থাকে সম্রাটের। তখনই ছোটজন গেলেই সম্রাটের সাজানো প্ল্যানে নিজে একদম মুগ্ধ হয়ে যায় আর বলে, না না, সম্রাট খুব ভালো মানুষ, ওর মতো বড় মন আর কোনো মানুষের হয় না। তারপরেই দেখা যাবে বড় দাদা বাইরে খোঁজ নিলেই তাদের কাছে এত সুনাম শুনে সম্রাটের যে সেও মুগ্ধ হয়ে যায়। ওইদিকে শ্রীনিবাস বাবু সম্রাটের আশ্রমে যায়, যেখানে অনাথ আশ্রমে বড় হয়েছে সম্রাট। সেখানে গিয়ে খোঁজ নিলেই সেই অনাথ আশ্রমের লোকও খুব প্রশংসা করে সম্রাটের আর বলে, সম্রাটের মতো মানুষই হয় না, ছোটবেলা থেকে বাবা মা পায়নি তো, সেই জন্যই হয়তোবা ও এত ভালো, ও তো এখনো এখানে আসে। তারপরে দেখা যাবে এত প্রশংসা শুনে শ্রীনিবাস বাবুও খুব খুশি হয়। তারপরে শ্রীনিবাস বাবু যেখানে সম্রাট পড়াশোনা করেছে সেখানে যায়। সেখানকার মাস্টারের সঙ্গে কথা বলে শ্রীনিবাসবাবু জানতে পারে যে সম্রাট খুব ভালো মানুষ, আর ও এত বড়লোক হওয়ার পরে ওর মধ্যে কোনো অহংকার নেই। এই কথাগুলো শুনে শ্রীনিবাসবাবু খুশি হয়ে মনে মনে বলে, যাক, তাহলে এবার আমার ঝিনুক মাকে ওর হাতে তুলে দেয়া যায়। ওইদিকে সবাই মিলে বাড়িতে আসে। তখন এসেই সম্রাটের কথা সবার কাছে ভালো বললেই খুশি হয় সবাই। ওইদিকে কমলা দেবীর মনের মধ্যে একটা খটকা থেকেই যায়। তখনই দেখা যাবে বিনা বলে, মা আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো? ওরা দুই ভাই তো খবর নিয়েছে, বাবাও তো খোঁজ নিতে গেছে। তখনই শ্রীনিবাস বাবু আসে, এসেই বলে, দেখো, আমি দুই জায়গাতেই গিয়েছিলাম, সবাই সম্রাটের কথা খুব ভালো বলেছে। এরকম ছেলেই হয় না কমলা, তুমি কি এখনো দ্বিধাবোধ করবে? তখনই কমলা দেবী বলে, না না, তোমরা যখন খোঁজ নিয়েছো আমি আর কি বলবো। তখনই ঠাম্মি বলে, বৌমা তুমি এত চিন্তা করো না, এই ছেলের মতো ছেলেই হয় না। তখন ঝিনুককে ডাকলেই ঝিনুককে ঠাম্মি বলে, দেখ ঝিনুক দিদিভাই, ওরা সবাই খোঁজ নিয়ে এসেছে, ছেলে খুব ভালো, এবার তুই কি বলিস? তখন ঝিনুক কিছুই বলে না, চুপ করে চলে যেতে লাগলেই শ্রীনিবাস বাবু বলে, ঝিনুক মা, তুই বল, তুই যদি রাজি থাকিস তাহলে আমরা সম্রাটের সঙ্গে তোর বিয়ে ঠিক করতে পারি। তখন ঝিনুক কিছুই বলে না। তারপর কমলা দেবী বলে, আচ্ছা, তাহলে আমি বরং একদিন সম্রাটকে ডেকে নেই, তারপর সম্রাটের সঙ্গে আমরা সামনাসামনি বরং কথা বলে নেব। তখন ঠাম্মি বলে, এই তো বৌমা, এটাই আমরা শুনতে চেয়েছিলাম। তখনই শ্রীনিবাস বাবু বলে, হ্যাঁ, ঠিকই বলেছ, একদিন আমরা ছেলেটাকে ডেকে নেই, তারপর সবাই মিলে কথা বলি, তখনই না হয় ওর সঙ্গে কথা বলে সবটা ঠিক করা যাবে। তারপরে দেখা যাবে ঝিনুক কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ওইদিকে কমলা দেবীর মনের মধ্যে একটা খটকা থেকেই যায়। কেন যেন কমলা দেবীর মন একদম মানতেই চায় না যে এত বড় লোক সে কিনা আসবে এই বাড়িতে। সবকিছু মিলিয়ে কমলা দেবীর কেন যেন সন্দেহ হতে থাকে। তখনই কমলা দেবী কিচ্ছু বলে না, না বলেই মনে মনে বলে, যাক, সবাই যখন খোঁজ নিয়েছে তাহলে কি আর খারাপ হবে, আমি না হয় মন থেকে এসব বের করে দিলাম। তো বন্ধুরা, সম্রাটের আসল রূপটা কি তাহলে জানতে পারবে সবাই, নাকি ঝিনুকের সঙ্গে বিয়ে হয়ে যাবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট